আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায় সেই প্রায় ১৭ বছর পর। আর অবিশ্বাস্যভাবে অকল্পনীয়ভাবে জনাব তারেক রহমান সাহেব এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো এই যে বিএনপি ক্ষমতায় এলো, ক্ষমতা আসার পেছনে বিএনপির কতটুকু অবদান আছে, প্রকৃতির কতটুকু অবদান আছে, আওয়ামী লীগের কতটুকু অবদান আছে, এই বিষয় নিয়ে আলোচনা করব। দ্বিতীয়ত, এই যে তারেক রহমান সাহেব যে প্রধানমন্ত্রী হলেন, সেই প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে শেখ হাসিনার কতটুকু ভূমিকা আছে, কতটুকু কৃতিত্ব আছে, সেটিকে তিনি ইচ্ছে করে করেছেন না নিজের অজান্তে করেছেন, এই বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনাটা মৌলিক, আপনাদের ভালো লাগবে আশা করি। প্রথমে বলে নেই যে আজকে যদি বিএনপি সত্যিকার অর্থে তার উপকার যারা করেছে তাদেরকে খোঁজেন, যে কি কারণে আজ তিনি বিএনপি এই অবস্থায় এলো, তাহলে তাকে সবার আগে খুঁজতে হবে আওয়ামী লীগকে। আওয়ামী লীগের কারণেই আজ বাংলাদেশে বিএনপি অপরিহার্য হয়ে পড়েছে। একে একে করে বলছি। প্রথম কারণ হলো যে আওয়ামী লীগ একটা বড় দল। সেই বড় দলের যে বৃহত্তমতার কাছে একমাত্র বিএনপির যে অস্তিত্ব বা তুলনা, এটাকে আওয়ামী লীগ অসম্ভব করে, মানে অবশ্যম্ভাবী করে তুলেছিল। মানে বিএনপি আওয়ামী লীগের একমাত্র প্রতিদ্বন্দ্বী। আওয়ামী লীগ চলে গেলে সেই খালি জায়গাটাতে বিএনপি বসবে, এই সুযোগটা আসলে আওয়ামী লীগ তৈরি করে ফেলেছিল। সেটা কিভাবে? প্রথমত হলো যে রাজনীতির যে বিকল্প শক্তিগুলো রয়েছে, সেই শক্তিগুলোকে ধীরে 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 আওয়ামী লীগ শেষ করে দিয়েছেন। যেমন বাংলাদেশের অন্তত পক্ষে ৩০-৩৫টি দল ছিল, যেগুলো মোটামুটি দৃশ্যমান। আর সেই ৩০-৩৫টি দলের মধ্যে ৮০-র দশক থেকে, এরশাদ জমানা থেকে ৩০ থেকে ৩৫টি দল ছিল, যে দল ২০০-৩০০ থেকে শুরু করে ৩-৪ হাজার লোক জড়ো করে এই ঢাকা শহরে মিছিল মিটিং করতে পারত। এরশাদ জামানাতে এই দলগুলোকে বাঁচিয়ে রাখা হয়েছিল ডিজিএফআই পয়সা দিয়ে। আবার অনেকে কেবলমাত্র, যেমন বাসদ, তারপরে ধরুন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, তারা তাদের মেম্বারদের চাঁদা নিয়ে নিজেদের অস্তিত্ব বজায় রেখে এইরকম অনেক ছোট ছোট দল, ৮-১০টা দল ছিল। এর বাইরে বড় দল বলতে যেমন জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, তো তরিকত ফেডারেশন, জাকের পার্টি, এরকম অনেকগুলো পার্টি ছিল। যেমন আমাদের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ইসলামী আন্দোলন যেটিকে বলা হয়, চরমোনাই পীর সাহেবের, এরকম দলগুলো কিন্তু অনেকগুলো ছিল। এর মধ্যে খেলাফত মজলিসের কয়েকটি গ্রুপ, এরকম যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আরও কয়েকটি সংগঠন ছিল। যে দলগুলো যদি পৃষ্ঠপোষকতা পেত, তাহলে একটা, দুটো, তিনটে, চারটে করে তারা সিট আনতে পারত। যেমন ২৪শে নির্বাচনে সিলেটের একটি আসন থেকে সেখানকার একজন পীর আছেন, ফুলতলি পীর সাহেব। তো সেই ফুলতলি পীর সাহেব তারা আওয়ামী মাইন্ডেড, কিন্তু তিনি, সেই পীর সাহেব, তার নিজ যোগ্যতা বলে সেখান থেকে পাশ করে আসছে। আবার ধরুন আটরশির যে পীর সাহেব, তাদেরকে যদি সুযোগ দেওয়া হতো, তারাও কিন্তু এরকম ২-৩টি সিটে নির্বিবাদে পাশ করে আসতে পারত এবং দলটাকে বাঁচিয়ে রাখতে পারত, যদি আওয়ামী লীগ সব কিছু খাওয়াতে, নিজেরা খেতে হবে এবং সবাইকে বঞ্চিত করতে হবে, এই নীতি অনুসরণ না করত। তারা যদি চাইতো যে বরিশালে ৭-৮টি সিটে জামাতের কন্টেম্পোরারি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন যেটি রয়েছে, তো সেই চরমোনাই পীর সাহেব তারা পাশ করে আসবে, তাদের কিন্তু সেই সামর্থ্য ছিল, তারা পাশ করে আসতে পারতো বরিশাল বিভাগে। এইরকম রাজনীতির যে একটা ভ্যারিয়েশন, সেই ভ্যারিয়েশনে আওয়ামী লীগ যদি বলতে চান আমরা ২০০ আসন রাখবো, আর ১০০ আসনে ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে যে আসে, সেক্ষেত্রে হয়তো আওয়ামী লীগ ২০০ আসন টার্গেট করে এগোতো, সে ১৬০ বা ৭০ পেত। বাকি আসনগুলোতে বিএনপি অন্যান্য যারা আছে সব দলগুলো আসতে, এর মধ্যে যদি তাদের যে সমমনোভাবাপন্ন, যেমন জাতীয় পার্টিকে যদি ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে ছেড়ে দেওয়া হতো বিএনপির সঙ্গে ফাইট করার জন্য, সেক্ষেত্রে
উত্তরবঙ্গে তারা নিজেদের দক্ষতা বলেই ৩৫টা সিটে পাশ করে আসতে পারত। জামাতকে যদি ছেড়ে দেওয়া হতো স্বাধীনভাবে, তাহলে জামাত কম করে হলেও ২০ থেকে ২৫টি সিটে তারা পাশ করে আসতে পারত। তো জামাত যদি ২৫টা সিটে পাশ হয়, জাতীয় পার্টি ৩৫টা সিটে পাশ হয়ে আসে। অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে তারা যদি এরকম ২০-২৫টা সিটে পাশ করে আসে, তাহলে মূলত বিএনপি ৫০ থেকে ৬০টির বেশি আসনে পাশ করতে পারত না। এটা ১৪, ১৮, তারপর যাকে বলা হয় ২৪, এই নির্বাচনগুলোতে ধারাবাহিকভাবে কমতো অথবা বাড়তো। অর্থাৎ যদি ১৪ সালের নির্বাচন সুন্দরভাবে দেওয়া হতো, বিএনপি হয়তো ৬০, ৭০ বা ৮০টা সিট পেত। এরপরে যদি আওয়ামী লীগ ভালো কাজ করতো, তাহলে ১৮ নির্বাচনে বিরোধীদের আসন অক্ষুণ্ণ থাকতো, আওয়ামী লীগ হয়তো ২-৪টা বেশি পেত। আওয়ামী লীগ খারাপ করলে বিরোধীদের আসন বাড়তো, আর আওয়ামী লীগ পরাজিত হতো। এবং পরাজিত হলেও আওয়ামী লীগ সেখানে দেখা যেত ১৪ সনে তারা পরাজিত হতো না, কিন্তু ১৮তে হয়তো দেখা গেল যে আওয়ামী লীগ ৮০, ৯০, ১০০টা সিট পেত। অথবা ১৪তে যদি আওয়ামী লীগ পরাজিত হতো, তাহলে ১৮ সনে আওয়ামী লীগ কিন্তু আবার বিপুল গৌরবে ফিরে আসতো। এবং ১৪তে যদি বিএনপি এবং অন্যান্য দল এককভাবে সবাই মিলে, বিএনপি এককভাবে হতে পারতো না, কম্বাইন্ডলি সকলে আন্দোলন করে তারা যদি জয়লাভ করতো, তারপরে আওয়ামী লীগ কম করে হলে ১৩০ থেকে ৪০টি সিট পেত ২০১৪ সালে, এমনকি সরকারও গঠন করত। কিন্তু আওয়ামী লীগ সেই সুযোগটা দেয়নি। আওয়ামী লীগ সেই সুযোগটা না দিয়ে কেবল নিজেকে বড় করেছে আর ছোট ছোট সব দলগুলোকে খেয়ে ফেলেছে। ধীরে ধীরে খেতে 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 আসলে দল বলতে বিএনপি এবং জামাত ছাড়া আসলে কোনো দল ছিল না। এর মধ্যে জামাত ছিল গুপ্ত, বিএনপি ছিল সুপ্ত। কিন্তু একটা একেবারে এখন যেভাবে আওয়ামী লীগ একটা সুপ্ত আগ্নেয়গিরি হিসেবে আছে, ঘুমন্ত আগ্নেয়গিরি হিসেবে আছে, যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে, ঠিক এইভাবে বিএনপি কিন্তু পুরো আওয়ামী লীগের রেজিমে একটি সুপ্ত আগ্নেয়গিরি রূপে জনগণের ক্রোধ, জনগণের ভালোবাসা, জনগণের সাপোর্ট, এগুলোকে তারা ধারণ করেছে, সহানুভূতি ধারণ করেছে, আর আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল পুঞ্জীভূত ক্ষোভ, এগুলোকে উস্কে দিয়েছে। ফলে যখন গণ অভ্যুত্থান হয়েছে, আওয়ামী লীগের পতন হয়েছে, খালি জায়গাটি সম্মিলিত শক্তি হিসেবে, বৃহৎ শক্তি হিসাবে এটি বিএনপির জন্য অনিবার্য হয়ে পড়েছে। বিএনপির এই একক ক্ষমতাকে চ্যালেঞ্জ দেওয়ার মতো যদি অন্ততপক্ষে ৩০-৩৫টি রাজনৈতিক দল থাকতো, দৃশ্যমান রাজনৈতিক দল থাকতো, যদি হাসিনুল হক ইনু, রাশেদ খান মেনন, মোস্তফা আমির ফায়সাল জাতীয় পার্টির মানে জাকির পার্টির, এরপরে জাতীয় পার্টির অন্যান্য যেটা আনোয়ার হোসেন মঞ্জুর মতো মানুষ, আনিসুল ইসলাম মাহমুদ সাহেবের মতো মানুষ, রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজুর রশিদ সাহেবের মতো মানুষ, এরা যদি রাজনৈতিক অঙ্গনে ওইভাবে থাকতেন, তাহলে আপনি দেখেন যে বিএনপির মহাসচিব বা বিএনপির প্রথম সারির মানে ৫ জন নেতা, গয়েশ্বর বাবু, মেজর হাফিজ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপর শেষে ডক্টর মঈন খান, খন্দকার মোশাররফ, এই পর্যায়ের ৫ জন লোকের সমপর্যায়ের লোক যদি ২০ জন লোক বিরোধী দলে থাকতো, আওয়ামী লীগের মধ্যে যদি এরকম ১০ জন লোক থাকতো, তাহলে আজকে এই যে এনসিপি, গণ অধিকার পরিষদ, এরপর জোনায়েদ সাকি, এদেরকে মানে পাত্তা দিয়ে, এদেরকে বুকে জড়িয়ে ধরে, এদের সমস্ত কথাবার্তা শুনে জনাব তারেক রহমান সাহেবকে যেভাবে রাজকার্য পরিচালনা করতে হচ্ছে এবং রাজনীতির যে দুর্ভিক্ষটা শুরু হয়েছে, এই দুর্ভিক্ষটা শুরু হতো না। তো সেদিক থেকে আজকের যে বিএনপির অভিষেক, বিএনপির উত্থান, বিএনপির ক্ষমতা আরোহণ, এটা আওয়ামী লীগের আগ্রাসন, আওয়ামী লীগের আগ্রাসী নীতি এবং আওয়ামী লীগের আমি থাকবো বাকি কেউ থাকবে না, এই যে মনোভাব, এই মনোভাবের কারণেই আজকের বিএনপি এই জায়গাতে আসতে পেরেছে। তো সেই অর্থে বিএনপির উচিত আওয়ামী লীগকে ধন্যবাদ দেওয়া যে পুরো সময়টি জুড়ে তারা যত আগাছা আছে, রাজনীতির আগাছা, ছোটোখাটো আগাছা, সেই আগাছাগুলোকে তারা পরিষ্কার করে তারা বিএনপির জন্য একটা উর্বর রাজনৈতিক ক্ষেত্র তৈরি করে ফেলেছে।
আগামীতেও যদি আবার বিএনপির পতন হয়, বিএনপি যদি সম্মিলিতভাবে রাজনীতির ময়দানে সবাইকে শক্তিশালী না করে, তাহলে আওয়ামী লীগ যে সুপ্ত অবস্থায় আছে, ঘুমন্ত অবস্থায় আছে কিংবা গুপ্ত অবস্থায় আছে, সেখান থেকে অল অন এ সাডেন সুনামির মতো এসে খালি জায়গা, রাজনীতির যে ভ্যাকুয়াম, সেই ভ্যাকুয়ামটা এসে দখল করবে, প্রচণ্ড শক্তি নিয়ে দখল করবে। এবং প্রকৃতিতে এভাবেই হয় যে আমাদের দেশে যে ঘূর্ণিঝড় হয়, ঘূর্ণিঝড় কেন হয়, কালবৈশাখী কেন হয়, একটা নির্দিষ্ট জায়গায় উত্তপ্ত হয়ে যায় বায়ুমণ্ডল, তারপর সে বাতাস গরম হয়ে যাওয়ার পর সে বাতাস উপরে উঠে যায়, মানে সে তার জায়গা ছেড়ে দেয়। আর বায়ুর যে শূন্যতা, যে জায়গাটা খালি হয়, সেই জায়গাটা পূর্ণ করার জন্য আশেপাশে ঠান্ডা বাতাস দৌড়ে চলে আসে, এবং যখনই সেখানে একটা ঘূর্ণিঝড় তৈরি হয়ে যায়, এবং আপনি দেখবেন ঝড় শুরু হওয়ার আগে হঠাৎ করে একটা ঠান্ডা বাতাসের প্রবাহ ধীরে ধীরে আসতে থাকে। সেক্ষেত্রে সামনে যে পরিবর্তন, সেই পরিবর্তনটা যদি বিএনপি সতর্ক না হয়, রাজনীতি যদি ওপেন আপ করে না দেওয়া হয়, শুধুমাত্র নিজেদের কর্তৃত্ব রাখে, এবং আওয়ামী লীগ যে কাজগুলো করেছে হুবহু ঠিক সেম কাজটা এখন তারা করছে, সেই কাজ যদি তাদের অব্যাহত থাকে, তাহলে যেভাবে আওয়ামী লীগের পতন হয়েছে একইভাবে বিএনপির পতন হবে। এগুলো একটা। সেকেন্ড থিং হলো, তারেক রহমান সাহেব কি করে ক্ষমতায় এলেন? এত ক্ষমতা আসার কথা নয়। তাকে মাইনাস করার, তাকে বাদ দেওয়ার অনেক চেষ্টা আওয়ামী লীগ করেছে। এমনকি আওয়ামী লীগ তারেক রহমান সাহেবের পরিবর্তে তার স্ত্রীকে রাজনীতির পাদবিটা আনার জন্য প্রাণান্ত চেষ্টা করেছে, জুবাইদা রহমানকে আনার জন্য নানাভাবে চেষ্টা করেছে। আওয়ামী লীগের বড় সমস্যা ছিল তারেক রহমান সাহেব, 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা ছিল মনস্তাত্ত্বিক বেগম জিয়া। বেগম জিয়াকে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে প্রতিদ্বন্দ্বী মনে করতেন বিভিন্ন কারণে, তার ব্যক্তিত্ব, তার সৌন্দর্য, এবং তাকে কেন্দ্র করে মানুষের যে ভালোবাসা, এটা আসলে শেখ হাসিনা কোনো অবস্থাতেই মানে বরদাস্ত করতে পারতেন না। তিনি মনে করতেন যে একটা ভদ্রমহিলা অনলি ইন্টারমিডিয়েট বা ম্যাট্রিক পাস, তারপরে সে যখন একজন প্রধানমন্ত্রীর মেয়ে অর্থাৎ শেখ হাসিনা, একজন মন্ত্রীর মেয়ে, তখন সে একজন সাধারণ মেজরের স্ত্রী, এই ধরনের কথাবার্তা নিজে নিজে স্মরণ করে নিজেকে তিনি একেবারে ক্ষমতা, সম্মান, মর্যাদার এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন, সেখানে বেগম জিয়াকে একজন নেহায়েত সুন্দরী মহিলা হিসেবে তার মনে হতো। কখনো তাকে তিনি রাজনৈতিক নেত্রী হিসেবে কখনো স্বীকৃতি দেননি। কিন্তু এই যে তিনি যে বারবার বেগম জিয়াকে তাচ্ছিল্য করেছেন, এই তাচ্ছিল্যের কারণে বেগম জিয়ার সম্মান এবং মর্যাদা শুধু বাড়তেছিল, ভীষণভাবে বাড়তেছিল, যেটা উনি আন্দাজ করতে পারেননি। দ্বিতীয়ত হলো যে তারেক রহমান সাহেবকে তিনি দু চোখে দেখতে পারতেন না, টিল নাও, এখন পর্যন্ত। মানে কখনোই তাকে কেন্দ্র করে তার কোনো স্নেহের দৃষ্টি ছিল না। এবং তার একটা দিক ছিল যে সে যখন কোনো মানুষকে ভালো জানতেন, তখন তাকে এতটা ভালো জানতেন, একেবারে সে বাঁশ দিয়ে তাকে শেষ না করা পর্যন্ত তিনি তার উপর থেকে কোনো স্নেহের সেই যে আশীর্বাদের যে নজর তিনি সরাতেন না। যেমন দেখা গেল যে একটা ছোট্ট উদাহরণ দিই, তার একজন সেক্রেটারি ছিলেন চিফ সেক্রেটারি তোফাজ্জল, সম্ভবত নাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল, বরিশাল বাড়ি। তো তোফাজ্জল সাহেব সেই মানে যখন জুলাই আন্দোলন হয়, তখন রাস্তায় তোফাজ্জল সাহেবের ছেলেরা, তার ছেলে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত এবং মিছিল করছে। এটা দেশে না দেশের বাইরে আই ডোন্ট নো। এখন শেখ হাসিনার কাছে এই ছবিটা পৌঁছানো হলো, এবং সিনিয়র একজন নেতা এটা পৌঁছালেন। তো প্রথমে তিনি আহত হলেন, কষ্ট পেলেন, তারপর একটু পরে আবার বললেন যে আরে বাদ দাও তরুণরা, গিয়ে দেখো তোমার ছেলে মেয়েও এই এখন বৈষম্য বিরোধীদের সাথে সেই মিছিল করছে। তো যে লোক অভিযোগ করতে গেছে সে তো রীতিমতো বেজ্জিত হয়ে গেলেন, এবং সে আমাকে কদিন আগে নিজে টেলিফোন করে বললেন যে এই হলো তাদের নেত্রীর মনোভাব। এবং এই ঘটনাটা ঘটছে ধরুন 2024 সনের জুলাই মাসের 20-22 তারিখের দিকে। তবুও তিনি তোফাজ্জল সাহেব সম্পর্কে নেতিবাচক কথা বলেননি। কাইকাউস নামে তার আর একজন মুখ্য সচিব ছিল, পুরো বাঁশ দিয়ে মানে সারা আওয়ামী লীগের
সবাই মিলে সারা বাংলাদেশের আওয়ামী লীগকে গত 17 বছরে যা না করেছে, সর্বনাশ করেছে। এই সুনামগঞ্জের ওদিকে বোধহয় বাড়ি, কাইকাউস নামে যে ভদ্রলোক, বিদেশে এখন পালিয়ে আছে, খুব স্টাইল করে কথা বলেন, একজন সচিব, তার মুখ্য সচিব হয়ে গেছে। এই লোকটি শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে এমন সর্বনাশ করেছে, এবং শেখ হাসিনা কাইকাউস ছাড়া আর কিচ্ছু বুঝতেন না। মানে যেভাবে, একটা ছোট্ট উদাহরণ দিই, কাইকাউস একেবারে অ্যাবসলিউট ওয়াজ এ স্লেভ অ্যান্ড সার্ভেন্ট অফ সালমান এফ রহমান। তো সালমান এফ রহমানের সাথে, সালমান এফ রহমান করোনার টিকা দিবে, সমস্ত ওষুধের যে শিল্পটা তার নিজের হাতে চালাবে। এই কাজের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের তৎকালীন যে সচিব ছিলেন, খুবই পাওয়ারফুল, একদম পাগলা টাইপের, বাড়ি সম্ভবত কিশোরগঞ্জের দিকে, মান্নান সাহেব ছিল নাম। এমনি আওয়ামী লীগ সামলি করতেন না, কিন্তু আওয়ামী লীগ করতেন না, কিন্তু ভীষণ রকম ডেসপারেট। চট্টগ্রামের ডিসি ছিলেন, কমিশনার ছিলেন, অল থ্রো, মানে যাকে বলা হয় অনেস্ট, এবং পাগলা, যাকে বলে একটু একদম পুরো পাগল টাইপের মানুষ। তো সে পুরো সালমান সাহেবকে চ্যালেঞ্জ দিল, এবং সে কিচ্ছু করতে দিল না করোনার সময়টাতে। এর মধ্যে তার স্ত্রী, সেই স্বাস্থ্য সচিবের স্ত্রী, করোনাতে মারা গেলেন, এবং কয়েকদিন পরে স্বাস্থ্য সচিব সেই নিজে করোনা আক্রান্ত হয়ে বিছানায়। এটাকে সুযোগ হিসেবে গ্রহণ করে সেই কাইকাউস অ্যান্ড গং প্রধানমন্ত্রীকে গিয়ে বোঝালেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়, যেখানে সচিব নেই, তো এই সময়টাতে সে অসুস্থ, তাকে সেই ট্রান্সফার করে যেখানে একটু কম গুরুত্বপূর্ণ জায়গাতে একটু দিয়ে রাখি, পরে না হয়, না হলে এখন একজন মানে এই মুহূর্তে করোনার এই সময়টাতে চালাতে হবে এরকম একজন স্বাস্থ্য সচিবকে সেখানে নিয়োগ দেওয়া হোক। তো বোঝার চেষ্টা করে যে যার স্ত্রী মারা গেছে, এবং যে পুরো স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে সফলতা, শেখ হাসিনার সময়ের যে সফলতা, এটার জন্য করোনা, বিশেষ করে করোনা মোকাবেলাতে সবাই যাকে সম্মান করে তিনি হলো মান্নান সাহেব। তো সেই মান্নান সাহেবকে এই কাইকাউসরা ট্রান্সফার করে দিল, এবং ওখানে আবার সেই, মানে যাকে বলা হয় জাহাদ মালিকের গ্রুপ, সালমান এফ রহমানের গ্রুপ, মানে তারা মিলে এই করোনার যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা শুরু করলো। তো এই তখন যদি এই কাইকাউস সম্পর্কে, জাহেদ মালিক সম্পর্কে, সালমান সম্পর্কে শেখ হাসিনার কাছে কেউ এটা একটু শব্দ করতো, তার জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে যেত। এইভাবে কত পরিবার শেষ করে দিয়েছে। তো এই কর্মকাণ্ড করে যেটি হলো, শেখ হাসিনা তার একক একটা কর্তৃত্ব, একটা বংশ, মানে বঙ্গবন্ধুর কন্যা, একটা বংশ, একটা মনুমেন্ট সে তৈরি করে ফেলেছিল তার নিজের জন্য। ঠিক ওটাকে সামাল দেওয়ার জন্য বিএনপি আসলে অটোমেটিক্যালি তারা একজন নেতাকে তৈরি করেছে, কেবলই মাত্র যেন সমস্ত ক্ষমতা, আগ্রহ, উদ্দীপনা যেন তারেক জিয়ার দিকে যায়। এর কারণ হলো শেষের দিকে, শেষের 7-8 বছরে তোফায়েল সাহেব শেষ, আমু সাহেব শেষ, মতিয়া চৌধুরী শেষ, দলের যত লোক ছিল সিনিয়র জুনিয়র সব শেষ হয়ে একমাত্র দলের বাতিঘর বা হ্যাজাক লাইট রূপে শেখ হাসিনাকে এনলাইটেন করা হয়েছিল। আর শেখ হাসিনার সেই লাইটের অনুকরণে বিএনপিও তার সমস্ত কিছু বাদ দিয়ে শুধু তারেক জিয়ার সেই পর্যায়ে নিয়েছিল। ফলে আজকের যে তারেক জিয়া, শেখ হাসিনা যদি স্বৈরাচারী না হতেন, শেখ হাসিনা যদি, আপনি এখন যে তাকে যে ফ্যাসিস্ট বলে গালাগালি করা হয়, কর্তৃত্বপরায়ণ গালাগালি করা হয়, সমস্ত ফাইল তাকেই সিগনেচার করতে হবে, সব জিনিস তাকে জানতে হবে, সব জিনিস তাকে বুঝতে হবে, এমনকি একটা থানার ওসি কি করলো না করলো সেটাও সে খোঁজ খবর রাখে এবং সেভাবে সিদ্ধান্ত দেয়। এই ধরনের একটা অহমিকা বোধ তার মধ্যে চলে এলো। ফলে এই শক্তির কারণে কি হলো, বিএনপির মধ্যেও একটা ইউনিয়ন কমিটির সে তারেক জিয়াকে করতে হবে, ছাত্র দলের কমিটি তারেক জিয়াকে করতে হবে, এভরিথিং সবকিছু করে ঠেলে সেও তার দলের একটা অবিসংবাদিত নেতা হয়ে গেল। এখন সেই অবিসংবাদিত নেতা হয়ে, অপরিহার্য নেতা হয়ে যখনই আওয়ামী লীগ গেল, আওয়ামী লীগের জায়গায় বিএনপি চলে আসলো, আর শেখ হাসিনা চলে গেলেন, এবং শেখ হাসিনার ঠিক চেয়ারটিতে তারেক জিয়া বসে পড়লেন। এখন তিনি বসে এই গত 6 মাসে শেখ হাসিনার মতো কাজ করছেন একক কর্তৃত্ব নিয়ে, নাকি গণতান্ত্রিকভাবে করছেন? তিনি কি ভবিষ্যতে
শেখ হাসিনা, জয় বা পুতুল এই পারিবারিক যে রাজনীতি, সেই রাজনীতির জন্য একটা স্পেস রেখে দিচ্ছেন, নাকি তিনি চাচ্ছেন যে সার্বজনীন একটি রাজনীতি থাকবে, সেই রাজনীতির মধ্যে কারো যদি পারিবারিক গ্রহণযোগ্যতা থাকে সেটা প্লাস পয়েন্ট হবে, কিন্তু যোগ্যতা থাকতে হবে সার্বজনীন। এই জিনিসটা যদি থাকে তাহলে আওয়ামী লীগের ক্ষেত্রে শেখ হাসিনা, বঙ্গবন্ধু পরিবার, শেখ পরিবার এটি অটোমেটিক্যালি মাইনাস হয়ে যাবে। আর যদি তারেক রহমান সাহেব সব জায়গাতে, তারেক রহমান, তারপরে জুবাইদা রহমান, তারপরে জাইমা রহমান, এটা যত বেশি সামনে চলে আসবে, তারপরে জাইমা রহমানের বিড়াল, তারেক রহমান সাহেবের অন্য যে কোনো একটা প্রাণী, এনিথিং, এই জিনিসগুলো যত বেশি আসবে তখন দেখবেন যে জয়ের কুকুর নিয়ে সামনে চলে আসবে। জয়ের কুকুরও তখন যাকে বলা হয় আওয়ামী লীগের লোকের কাছে এটা বিরাট নেতা হয়ে যাবে, বিরাট নেতা। তারপরে পুতুলের ভ্যানিটি ভ্যাগ আওয়ামী লীগের সমস্ত নেত্রীদের কাছে ওটা একটা সিম্বল হয়ে যাবে, এবং এটাই রাজনীতি। এখন সেই রাজনীতি চলছে। শেখ হাসিনা যে কাজগুলো করেছেন, তারেক রহমান সাহেব সেই কাজগুলো যদি করেন, তাহলে আমাদের যারা আছে আমরা মোটামুটি আনাকুম জানাকুম আওয়ামী লীগ বিএনপির এই ধারার বাইরে যেতে পারবো না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।